ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল সব দল একমত হলে আপত্তি নেই জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেওয়া হবে না, আইনের মাধ্যমে দাঁড় করানো হবে কাঠগড়ায় জানালেন উপদেষ্টা। দল নয়, ছাত্রদের স্বার্থে ডাকসু রাজনীতির আহ্বান হাসনাতের। হাসিনা সরকারের সীমাহীন লুটপাটে কমেছে দেশের মাথাপিছু আয়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য, গেল অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল নিম্নমুখী, কমল সঞ্চয় বিনিয়োগও। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। দামাদামি করতে চাই তখন দেখা যাচ্ছে কেউই যেতে চায় না। পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। দেশের সরকারি অ্যাম্বুলেন্স সেবায় বেহাল দশা, সক্রিয় সিন্ডিকেটের দখলে বেসরকারিগুলো হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া, নিরুপায় রোগী ও স্বজন। ভোরের সময় সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাখানিক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। দেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় সরকার এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যা 6টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। উপদেষ্টাদের মধ্যে ছিলেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ, আদিলুর রহমান ও আসিফ নজরুল। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে তাদের আশ্বস্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপি মহাসচিব। দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। দেশের চলমান অস্থিরতা ও নৈরাজ্যের বিষয়ে ডক্টর ইউনূসের সরকার দায় এড়াতে পারে না মন্তব্য করে সরকারের নিশ্চুপ থাকায় ফ্যাসিবাদ সুযোগ পাচ্ছে বলেও তাদের উদ্বেগের কথা জানান মির্জা ফখরুল। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। গত 1.5 যুগে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্ট যেন অতীতের মতো না হয় সে বিষয়ে পরামর্শ দেন সরকারকে। ডেভিল হান্ট আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি, তারা একমত হয়েছেন। 15 ফেব্রুয়ারি নির্বাচনী রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকার থেকে বার্তা আসতে পারে বলে ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ঐক্যমত কমিটির প্রথম সভা 15 ফেব্রুয়ারি বলেও জানান তিনি।
15ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব, এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেননি। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকার ইতিবাচক। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের আমলে পিরোজপুরে প্রকল্পগুলোতে ১৬৪৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়ে তিনি বলেন, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ চুক্তি মূল্য যে কন্ট্রাক্টর। সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই আলোচনায় আসে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে। এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন, তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত 4 বছরে প্রায় ১৬৫০ কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে। এছাড়া শিগগিরই ঢাকা শহরে সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের লোকদের মাফ চেয়ে স্বভাব বদলাতে হবে, কারো ভয় চলবে না নতুন বাংলাদেশে। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, পিটাপিটি না করে সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। এ সময় রক্তের বিনিময়ে অর্জিত নতুন দেশ যেন পথহারা না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই একসঙ্গে বসাতে ভালো হলো। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহীদ 21 জনের পরিবার ও আহত 7 জনের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না তারা জাতি হিসেবে গড়ে ওঠে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাৎক্ষণিক বিচার করলে অবিচার হয়ে যায়, সুবিচার নিশ্চিতে সময় প্রয়োজন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না, সে আমারে পিটবে, আমি পিটবো। এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়।
বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনে দিয়েছে জুলাইয়ের শহীদেরা, সেখান থেকে যেন পথ হারা না হয় দেশ, সে বিষয়ে সজাগ থাকতে বলেন প্রধান উপদেষ্টা। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের শহীদেরা, জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে পরিচয়পত্র পাবেন। অপরাধী তাদের অবশ্যই বিচার। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। অপরাধী নয়, দেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করতে দেওয়া হবে না, আইনের মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর টিএসসি গ্রাউন্ডে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটিতে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল থেকেও তৈরি হয়েছে ডেভিল। কোনো সমন্বয়ক অপরাধ করলেও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, দ্রুত ডাকসু নির্বাচন দিতে কাজ করা হচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী, নিষিদ্ধ ছাত্রলীগ, যাদের হাত থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অকুতোভয় হিরোদের সম্মান জানাতে এই আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময়ে স্মৃতিচারণ করেন অনেকে। এখান থেকে পরের দিনের কর্মসূচি হওয়া, সাহস থাকা, জীবন দেওয়া, সবকিছুর স্পিডের সোর্স ছিলেন আপনারা যারা সেদিন আহত হয়েছিলেন, প্রতিবাদে দাঁড়িয়েছিলেন, আপনাদের কারণে সেই আন্দোলনটা এভাবে মানুষ জীবন দেওয়ার আগ্রহ পেয়েছে। এতে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময়ে নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। যে কোনো সুযোগবাদী ছাত্র সংগঠনের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেন তারা দ্রুত ডাকসু নির্বাচনের ব্যবস্থা করে। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল থেকেও তৈরি হয়েছে ডেভিল। কোনো সমন্বয়ক অপরাধ করলেও তাকেও আইনের আওতায় আনার আহ্বান জানান সার্জিস আলম। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে রাজনীতি করতে দেয়া হবে না, আইনের ভিত্তিতেই তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। পরে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে নতুন করে গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের 100 নেতাকর্মী। এর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাঘববোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে রোববার রাতে গাজীপুরের শ্রীপুরে মাটির মসজিদ এলাকায় অভিযানে যায় পুলিশ। 5 তলা ভবনের 4র্থ তলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান মেলে। গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায়, প্রায় 2 মাস ধরে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন চয়ন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি হত্যা সহ একাধিক মামলা রয়েছে। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযানে ধরা পড়েছেন 100 জন। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে
আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপারেশন ডেভিল হান্টে রাঘব পোয়াল থেকে শুরু করে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। যতদিন ডেভিল মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। হবিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ফার্মগেট থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জ 2 আসন থেকে নবম, দশম ও একাদশ নির্বাচনে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আব্দুল মজিদ। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন তিনি। এদিকে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে অভিযান চালিয়ে ভোলা, রাঙামাটি, নোয়াখালী ও মংলা থেকে আওয়ামী লীগ কর্মী সহ 28 জনকে আটক করা হয়েছে। রোববার দুপুর থেকে রাঙামাটি সদর ও কাউখালী জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় আওয়ামী লীগের 8 নেতাকর্মীকে। পরে সোমবার দুপুরে আটককৃতদের রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করলে বুধবার শুনানির দিন ধার্য করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। নোয়াখালী, হাতিয়ার বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 4 নেতাকর্মীকে। এদিকে মংলার শ্যামনগরের কোস্ট গার্ডের অভিযানে আটক করা হয় 2 জলদস্যুকে। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী ও এমপি, পুলিশ কর্মকর্তা সহ 7 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 12 জনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, গণহত্যায় সরাসরি সম্পৃক্ত রয়েছে আসামিদের। 5 আগস্ট গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন পারভেজ মিয়া। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনায় গত 29 অক্টোবর যাত্রাবাড়ি থানায় মামলা করেন পারভেজের মা কানিজ ফাতেমা। এই মামলায় সোমবার শুনানি শেষে আনিসুল হক, সালমান এফ রহমান, শমশের মবিন চৌধুরী এবং জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহান ইশতিয়াকের আদালত। এদিন যাত্রাবাড়ি থানার অপর 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে 4 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আদালতে অপর আসামিরা নিশ্চুপ থাকলেও কথা বলেন তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী। মামলার সঙ্গে তার দ্রুততম সম্পর্ক নেই দাবি করে জামিন চান তিনি। প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে এসব আসামিদের। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে গণহত্যার দায় থেকে পার পেতে চাইছেন আসামিরা। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, দীপু মনির সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পল্টিবাজ শমশের মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিপক্ষের আইনজীবীর দাবি, আসামিদের বারবার রিমান্ডে নিয়েও নতুন কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না, কাজেই ফের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। আসামি জুনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি 34 দিন অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার 24 দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে 11 নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এছাড়া রাজধানীর কাফরুল, শাহবাগ, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং সূত্রাপুর থানার একাধিক হত্যা মামলায় দীপু মনি, সাদেক খান, গোলাম কিবরিয়া টিপু সহ 12 আসামিকে গ্রেপ্তার দেখেছেন বিচারক। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। এনআইডি সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আয়বাজ, স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান
থেকে তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোকে শোকজ করার কথা জানিয়ে ইসি সচিব জানান, তথ্য ফাঁস ইচ্ছাকৃত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলপাড় হয় সারা দেশ। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও পুনরায় যাচাই বাছাই করে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নিবন্ধনের তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ে চুক্তি লঙ্ঘন করার বিষয় প্রমাণিত হলে 20 ডিসেম্বর বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বিসিবির পর এবার 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে ইসি। সোমবার সকালে আগারগাঁ নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা জানান নির্বাচন কমিশনের সচিব। এই তথ্য লিক হয়েছে বা পাচার হয়েছে, এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমরা যাচাই বাছাই করা হবে। চুক্তি যদি শর্ত ভঙ্গ করে থেকে থাকেন তাকে চুক্তিটা বাতিল হবে। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে আছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যেটা প্রয়োজন সেটাই হবে, সেটা আইনগতভাবেই হবে। 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে তথ্য যাচাই করে থাকে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা 3 দিনব্যাপী এই মত বিনিময় অনুষ্ঠান থেকে তা পর্যালোচনা করা হবে অংশীজনদের সাথে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের মাথাপিছু আয় কমেছে, এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির হিসাবে জিডিপি প্রবৃদ্ধিও কমেছে, গত অর্থবছর কমেছে সঞ্চয় ও বিনিয়োগও। এ সময় অর্ধেকের বেশি কমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অর্থনৈতিক পরিস্থিতি জানতে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নেয়। তাতে উঠে আসে গেল সরকারের সীমাহীন লুটপাট ও অনিয়মের তথ্য, যেখানে বলা হয় আগের সরকার অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখিয়েছে। 2023-24 অর্থ বছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপির সাময়িক হিসেবে প্রবৃদ্ধি দেখানো হয়েছিল 5.82%। সোমবারে চূড়ান্ত হিসেবে তা 1.6% কমে হয়েছে 4.22%। 3 বছরের মধ্যে এই হার সবচেয়ে কম। চূড়ান্ত হিসেবে গেল অর্থ বছরের জিডিপির মোট আকার দাঁড়িয়েছে 50,027 বিলিয়ন টাকা বা $450 বিলিয়ন। সাময়িক হিসেবে দেখানো হয়েছিল 459 বিলিয়ন ডলার। জিডিপির 3টি বড় খাতের মধ্যে চূড়ান্ত হিসেবে কৃষি প্রবৃদ্ধি 3.30%, সেবা খাতে 5.09% আর সবচেয়ে খারাপ অবস্থায় আছে শিল্প খাত। এ খাতের প্রবৃদ্ধি সাময়িক হিসাবের তুলনায় অর্ধেক কম, চূড়ান্ত হিসেবে দাঁড়িয়েছে 3.51%। গেল অর্থ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে বিনিয়োগের অনুপাত ছিল জিডিপির 30.70%। অন্যদিকে দেশজ সঞ্চয়ের পরিমাণ ছিল জিডিপির 23.96% আর জাতীয় সঞ্চয় হয়েছে জিডিপির 28.42%। এদিকে বিবিএস এর চূড়ান্ত হিসেবে কমে এসেছে মাথাপিছু আয়ের পরিমাণও। গেল অর্থ বছরে এই আয় ছিল $2,738 মার্কিন, যা আগের অর্থ বছরের চেয়ে $46 কম। ডলারের দাম বেড়ে যাওয়ায় কমেছে এই আয়। টাকার অঙ্কে 2023-24 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $3,04,102 টাকা আর 2022-23 অর্থ বছরে $2,73,360 টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা খাতে নানা অনিয়মের সাথে জড়িত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের অভিযানে প্রিজন সেলে আসামিদের অনৈতিক সুবিধা গ্রহণের প্রমাণ পায় সংস্থাটি। এদিকে লকার খোলার ঘটনায় আলোচিত দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের নালিশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট তদন্ত থেকে সরানো হয়েছে বলেও জানান মহাপরিচালক। ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 32 মাস কারাভোগের প্রায় অর্ধেকের বেশি সময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে রাজকীয়ভাবে।
তার মতো প্রভাবশালী বন্দীরা বিগত সরকারের আমলে এভাবে অসুস্থতার নামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজকীয় জীবনযাপন করতেন। এমনকি পট পরিবর্তনের পরও এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ অনেকে এমন সুবিধা গ্রহণ করছে বলে দুদকের অভিযানে উঠে এসেছে। প্রিজন সেল থেকে এখানে ভর্তি না হয়েও তারা সিসিইউতে এবং বিভিন্ন কেবিনে তারা ভর্তি থাকে বছরের পর বছর। তো সেটা হচ্ছে এই প্রিজন সেলের যেই রেজিস্টার আছে সেখানে এন্ট্রি থাকে না। এদিন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ও তার স্বামীর বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৫৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সন্দেহজনক লেনদেন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের লকার খুলতে যাওয়ার একদিন পর দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানকে সংশ্লিষ্ট তদন্ত থেকে সরিয়ে দিয়েছে সংস্থাটি। তদন্তনাধীন বিষয়ে ফেসবুকে লেখালেখি করায় কেন্দ্রীয় ব্যাংকের আপত্তির মুখে সরানো হয়েছে বলেও জানান মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সর্বশেষ ১৩ বছর একটা দিনও স্কুল গেটে মাকে বিদায় জানিয়ে ক্লাসে ঢুকতে পারেনি ছেলেটি। বাবার হাত ধরে বেড়াতে যাওয়া হয়নি তার অফিসে। মেঘে মেঘে বেলা গড়িয়ে মাহির সরর মেঘের বয়স এখন ১৮। মা বাবার প্রশ্নে মেঘ ভাঙে, চাপা কষ্টে বৃষ্টি ঝরে, শূন্যতায় ভরা চোখে চুপচাপ তাকিয়ে থাকে অসীমে। সাইফুল রুদ্রর রিপোর্ট। ১৩ বছর আগে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। তারপর থেকেই বাবা মায়ের সান্নিধ্য ছাড়াই বেড়ে উঠেছে তাদের একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ। সেদিনের সেই ৫ বছরের শিশু মেঘের বয়স এখন ১৮। বাবার কোলে চড়ে বাইরে যাওয়া আর মায়ের হাতে খাবার খাওয়া হয় না কতদিন। একদিকে কষ্ট বাড়ে, অন্যদিকে স্মৃতিগুলো ফিকে হয়ে মিশে যায় রংহীন জীবনে। রেডি করে দিত স্কুলে যাওয়ার জন্য, ঘুম পাড়ে দিত, পড়াইতো, পড়ার সময় মাইর দিত না পারলে, এটা মনে করে কানতাম আমি। আবার সুন্দর মতো করে আবার ডিম দিয়ে ভাত খাওয়া দিত, মনে আছে। বাবার অফিসে যেতাম, ওখানে গিয়ে ওইটা বেশি মনে ছিল। হাজার ডাকেও সাড়া দেন না মা। ব্যস্ততা শেষে বাবাও জানতে চান না মেঘ কেমন আছে। তবে মেঘের ভীষণ জানতে ইচ্ছে করে কেমন আছে তার মা বাবা। মাঝে মাঝে অনেক মন খারাপ হয়, তাই যেন আল্লাহদের হচ্ছে জান্নাতুল ফেরদৌস নসিব করবে। ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও ছাড়েনি প্র্যাকটিস। এ-লেভেল শেষ করে গ্রাফিক্স নিয়ে পড়ার ইচ্ছে তার। মেইনলি জার্মানি যাবে পড়তে, তো স্পোর্টস রিলেটেড যে গ্রাফিক ডিজাইনিং করার ইচ্ছে হয়েছে সেটাই। আপু সব কথা আমাকে বলতো, সাগর ভাই সবকিছু বলতো। ৩ ভাইয়ের একমাত্র বোন রুনি। সম্পর্কের গভীরতা এমন যে নানা সংকটে রুনি ও সাগরের না থাকার কথা ভুলে যান ছোট ভাই রোমান। ১ বছর আমি আমার সাথে কথা বলিনি, তখন ওটা গায়ে লাগে না। এখন একটু আফসোস হয় যে একটা বছর তো কথা বেশি বলতে পারতাম। বোনের অবয়বটা খুঁজি অন্যান্য জায়গায়। আমরা যে মামলা করতে গেলাম আপু মারা যাওয়ার পর, আমি আপুকে ফোন দিচ্ছি, ডিপেন্ডেন্সি ব্যাপারটা বুঝতে পারছেন, মানে আপুকে ফোন দিতে গেছে, আপু আচ্ছা এখন আমি কি করব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দেশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স সেবার বেহাল দশা। সরকারিভাবে নেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, তাই প্রায় সকলকেই দ্বারস্থ হতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্স সেবায়। গুনতে হয় বাড়তি ভাড়া। দর কষাকষি কিংবা বিকল্প দেখা ও সুযোগ নেই, কারণ সক্রিয় রয়েছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। এ অবস্থায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শাবাব ওয়াসির রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। সামনের গেটে সারি সারি দাঁড়িয়ে আছে বেসরকারি অ্যাম্বুলেন্স। হাক ডাক দিয়ে তুলে নিচ্ছেন রোগী, বাগিয়ে নেওয়া হচ্ছে উচ্চ ভাড়া। এক ভুক্তভোগী জানালেন তার অভিজ্ঞতা। চট্টগ্রাম থেকে আসা অসুস্থ বাবাকে প্রথমে নিউরোসায়েন্স, পরে সরওয়ার্দী মেডিকেল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ভাড়াই গুনতে হয়েছে 18,000 টাকা। হাসপাতাল ব্যাপারে যে আমার খরচটা হচ্ছে তার ডাবল খরচ আমি অ্যাম্বুলেন্স ভাড়াটাই আমি দিচ্ছি। প্রথম আসছি ভাই, এখন যাই যেটা চাচ্ছে এটাই কম বেশি করে আমরা দিচ্ছি। সুমন মিয়ার মতো প্রতিদিনই এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকেই। চিটাং রোড থেকে নিউরোসায়েন্স 3,000 টাকা, ওইখান থেকে যেখানে গেলাম ওইখানে 2,000 টাকা, মানে অর্ধেক রাস্তায় গিয়ে বলছে। এইখান থেকে আবার সরোয়ার্দী 2,000, সরোয়ার্দী থেকে আবার ঢাকা মেডিকেল 2,000। তুমি যে রাস্তা যদি একটা অ্যাম্বুলেন্স 1500 টাকা নেই,
তাহলে এগুলো কি মনে হয়? পেশেন্ট কিরকম ওইটা তো ওনাদের মাথায় নাই, ওনাদের শুধু টাকা দরকার। সিন্ডিকেট সক্রিয় থাকায় বিকল্প খোঁজারও উপায় নেই। বাইরে থেকে অ্যাম্বুলেন্স কিংবা অন্য যানবাহন ব্যবহার করতে চাইলে তাতেও বাধা দেয় সিন্ডিকেট। নেই দরদাম করার সুযোগ, কারণ রোগী সঙ্গে নিয়ে তো সময় নষ্ট করা যায় না। চাইলে দেখা গেল আমি এটা না আরেকটা নিতে যাই, যা একটা নিতে পারবো না, সে আবার দেখা গেল আমি বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স আনতে যাব, ওরা দেবে না। একটা অ্যাম্বুলেন্স আনতে যান, তারাও আইবো না, বলতেছে হাসপাতালে তো আনা যাবো না, রোগীর আগে বাইরে নিয়ে যান। দামাদামি করতে চাই, তখন দেখা যাচ্ছে কেউই যেতে চায় না, তখন আমরা পড়ে যাই বিপদে। এ তো গেল বেসরকারি অ্যাম্বুলেন্সের কথা। সরকারি অ্যাম্বুলেন্সের কি হাল? খোঁজ নিয়ে দেখা গেছে 2800 শয্যা বিশিষ্ট দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স আছে মাত্র 8টি, তার মধ্যেও অকেজো পড়ে আছে কয়েকটি। একই চিত্র সরওয়ার্দী মেডিকেল ও মিডফোর্ডের। সরওয়ার্দীর অ্যাম্বুলেন্স সক্রিয় আছে 5টি আর মিডফোর্ডে মাত্র 2টি। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার কারণ ও এমন অবস্থার উন্নতি কেন হচ্ছে না, এমন প্রশ্নে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, শয্যা, চিকিৎসা যন্ত্রপাতি ও কর্মচারী সংকট নিরসন করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে প্রশাসনের। তাই অ্যাম্বুলেন্সের বিষয়টি কম গুরুত্ব পাচ্ছে। ওটি কম আছে, এটা বাড়ানো দরকার। আইসিইউ কম আছে, এটা বাড়ানো দরকার। যেটা ক্রাইং নিড যেগুলো, হ্যাঁ, তো সেগুলোতে আমরা ফোকাস করছি বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলির মান যাচ্ছে তাই। অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আলাদা রেগুলেটরি বোর্ড করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ফার্স্ট এইডে অভ্যস্ত ট্রেন ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্টস থাকতে হয়, যারা অন্তত কিছু হেলথের জানে। মেডিকেল অ্যাটেন্ডেন্স বা ম্যান পাওয়ার এটার সাথে জড়িত, কিন্তু এটা হেলথ সার্ভিসের আওতায় থাকতে হবে তা নয়। এটা কিন্তু অন্য যে কোনো সার্ভিসের সাথে যেতে পারে ইফ দে প্রপারলি মেনটেন দ্য থিংস। সরকারি অ্যাম্বুলেন্সগুলির দুরবস্থা আর স্বল্পতার সুযোগ নিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলির বাড়তি ভাড়া আদায়, আর তার উপর আছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরত্ব। সব কিছু মিলিয়ে নাজেহাল অবস্থা দেশের হাসপাতালগুলির অ্যাম্বুলেন্স সেবার, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনগণ, বিশেষ করে নিম্নবিত্ত আয়ের মানুষ। স্বাস্থ্য খাতের এই জরুরি সেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে কার্যকরী পদক্ষেপ এবং নজরদারি বাড়ানো এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে শাবাব ওয়াসি, সময় সংবাদ। রংপুরের বেশিরভাগ সরকারি হাসপাতালে দেখা দিয়েছে অ্যাম্বুলেন্স সংকট। বিভাগের 58টি হাসপাতালের 136টি অ্যাম্বুলেন্সের মধ্যে 102টি দীর্ঘদিন ধরে অচল। ফলে অতিরিক্ত খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছে রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। নাজমুল ইসলাম রিশাদের রিপোর্ট। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন 800 রোগী। হাসপাতালটিতে রোগী পরিবহনের জন্য রয়েছে মাত্র 3টি সরকারি অ্যাম্বুলেন্স। এর মধ্যে 2টি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সময় বিকল থাকে, আর জেলার অধিকাংশ বেসরকারি অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকলেও ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগীরা। অ্যাম্বুলেন্স এখানে খুঁজলে একটু মিলে কম, সরকারি অ্যাম্বুলেন্স পায় না, বাইরে থেকে নিতে হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন 2000-এর বেশি রোগী, অথচ হাসপাতালটিতে নেই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স। এছাড়া হাসপাতালের 4টি অ্যাম্বুলেন্সের 2টি বিকল, ফলে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপর ভরসা করছেন রোগীরা। বেসরকারি যেগুলো অ্যাম্বুলেন্স সেগুলো যদি আমরা নিতে যাই, ভাড়াটা অনেক বেশি লাগে। সরকারি থেকে আমরা পাবলিকগুলো 1000 টাকা বেশি নেই। যদিও হাসপাতালের পরিচালক জানালেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি যে আরো কত উন্নত করা যায়, কতগুলা অ্যাম্বুলেন্সগুলোকে আমি সার্ভিসেবল করে ফাংশন করা যায়, এই চেষ্টা করে যাচ্ছি। আমি আশাবাদী যে সামনে এই সুবিধাটা বাড়বে। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। যেখানে প্রয়োজন বেশি সেখানে একটা, বা আরো প্রয়োজন বেশি সেখানে 2টা, এরকম আর কি। মেডিকেল কলেজগুলোতে দেখবেন যে 4টা 5টা পর্যন্ত অ্যাম্বুলেন্স রয়ে গেছে। রংপুর বিভাগে সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মোট 136টি। এর মধ্যে সচল 85টি, অচল 51টি, মেরামতযোগ্য 36টি এবং অকেজো 15টি। সরকারি হাসপাতালগুলোতে চরম অ্যাম্বুলেন্স সংকট থাকবার কারণে গড়ে উঠেছে এক ধরনের সিন্ডিকেট অ্যাম্বুলেন্স বাণিজ্য, যেখানে অনেকটাই অসহায় রোগীরা। প্রত্যাশা, যত দ্রুত সম্ভব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংকট সমাধানে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 6 মাস ধরে বন্ধ রংপুরের হাইটেক পার্কের নির্মাণ কাজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কবে থেকে কাজ শুরু হবে বলতে পারছে না খোদ কর্তৃপক্ষ। এদিকে আইটি খাতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বন্ধ থাকা হাইটেক পার্কের কাজ দ্রুত শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের। তরিকুল ইসলামের ক্যামেরায় আব্দুল রশিদ জীবনের রিপোর্ট। 2022 সালে শুরু হওয়া রংপুর হাইটেক পার্কের পুরো কাজ গত বছরের জুলাইয়ে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 25%। সবশেষ কাজ হয়েছে গত বছরের 2 আগস্ট। আওয়ামী সরকারের পতনের পর কাজ বন্ধ করে চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান L&T। ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হইতো। এই কাজটা যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমাদের গ্রামবাসীর জন্য অনেক উপকার হবে। তো আমাদের অঞ্চলে যে আশেপাশে বাজারগুলো আছে সেগুলো একটু চাঙ্গা হবে। কাজ শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সচেষ্ট আছি, জেলা প্রশাসন আমরা যোগাযোগ রাখছি তাদের সাথে যে এই কাজগুলো যে অবশিষ্ট যে কাজটা আছে অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার বিষয়ে তাদের কি নীতিগত সিদ্ধান্ত রয়েছে সেই বিষয়টা আমরা জানা মাত্র আপনাদেরকে জানাবো। রংপুর অঞ্চলের তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে দ্রুত হাইটেক পার্কের কাজ চালু করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর একটা ভালো অ্যামাউন্টের যে দক্ষ শিক্ষার্থী তারা কিন্তু শিক্ষিত হয়ে সার্টিফিকেট নিয়ে বের হচ্ছে। এই হাইটেক পার্কগুলো যদি দ্রুততম সময়ে চালু করা যায় তাহলে তারা তাদের মেধাকে বিকাশ করতে পারবে। রংপুর নগরীর খলিশাকুড়ি এলাকায় 10.77 একর জমির উপর নির্মিত রংপুর হাইটেক পার্কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 154 কোটি টাকা। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। একটি সেতুর অভাবে দুর্ভোগে দিন কাটছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার 20টি গ্রামের বাসিন্দাদের। খাটিয়ারি রৌমারী সড়কের সুতিরপাড় এলাকার কদমতলী খালের বাঁশের সাঁকোর ওপর দিয়ে দৈনিক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এতে চলাচলের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্য পরিবহনেও। এ নিয়ে গতানুগতিক আশ্বাস স্থানীয় প্রশাসনের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। সাঁকো পার হওয়ার জন্য ভ্যানে রুগী নিয়ে অপেক্ষায় স্বজন, কেউ কেউ অপেক্ষা করছেন পণ্য নিয়েও। তাদের অপেক্ষা ঝুঁকিপূর্ণ সাঁকো পার হওয়ার। কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারি রৌমারী সড়কের সুতিরপাড় এলাকায় কদমতলী খালে 10 বছর আগে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। দৈনিক সাঁকোটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আশেপাশের 20টি গ্রামের অন্তত 30,000 মানুষের। এতে চলাচলের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে পণ্য পরিবহনেও। এলাকাবাসী বলছেন যে কোনো সময় নড়বড়ে এ সাঁকো ভেঙে গেলে ভোগান্তি আরও বাড়বে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা মনে করি ব্রিজটা মনে করি পারাপার হয়। এই বাঁশের ব্রিজ দিয়ে আমাদের যাতায়াত খুব কষ্ট হয় এবং কোনো ছেলে মেয়ে স্কুলের মধ্যে বর্ষা মাসেও যেতে পারে না। অসুস্থ মহিলাও নিয়ে যায় পেইনে, এই রাস্তা যে হাইটের পেইনে কষ্ট। হাসপাতাল নিয়ে যাবে নয়, কিন্তু যা পারে না এই জায়গায় ডেলিভারি হয়। আমরা ধান নিয়ে যেতেছি চরে থেকে, অনেক লোকজন ধরে আমরা ব্রিজ পার করে রাস্তা পার হই। এই সুইচ গেটটা একটি বেড়িবাঁধের নাম করে আজকে প্রায় 40 বছর ধরে আমরা এই দুর্ভোগটা ভোগ করে আসতেছি। শিগগিরই বাঁশের সাঁকোর স্থলে নতুন সেতু নির্মাণের গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা সরকারিভাবে সেটি উদ্যোগ নিয়েছি বা বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন। এটি দ্রুত সমাধান একটা আমি আশা করব আসবে। 2014 সালের বন্যায় খাটিয়ামারি রৌমারী সড়কের কদমতলী খালের উপর স্লুইস গেট সহ সড়ক ভেঙে যায়। এরপর ওই স্থানে 200 মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করে স্থানীয় প্রশাসন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। 8 বছর ধরে পরিত্যক্ত পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের 2 কমিউনিটি সেন্টার। কথা ছিল স্থানীয়দের বিয়ে সহ সব অনুষ্ঠানে ব্যবহার করা হবে এসব স্থাপনা। তবে ভবন তৈরির পর চালুই হয়নি সেন্টার দুটি। পরিত্যক্ত থাকায় দিন দিন গোয়াল ঘরে পরিণত হয়েছে ভবনগুলো। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে দ্রুত খোঁজ নিয়ে সেন্টার দুটি ব্যবহারের উপযোগী করার আশ্বাস এলজিইডির। নীরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের গুড়ি ও খড়, অন্যদিকে বাঁধা গবাদি পশু। ভেতরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে বিভিন্ন মালামাল ও ফসল।
ছিটমহল বিলুপ্ত করার পর সেখানকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 2017 সালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গারাতি ও বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ গ্রামে নির্মাণ করা হয় দুটি কমিউনিটি সেন্টার। কথা ছিল স্থানীয়দের বিয়ে সহ সব অনুষ্ঠানে ব্যবহার করা হবে এসব স্থাপনা। তবে ভবন তৈরির পর চালুই করা হয়নি সেন্টার দুটি। পরিত্যক্ত থাকায় দিন দিন গোয়ালঘরে পরিণত হয়েছে ভবনগুলো। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সরকার যে এত টাকা ব্যয়বহুল এখানে করলো, এটা কোনো কাজে লাগতেছে না। আসবাবপত্র না থাকার কারণে এখানে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে না। ডেকোরেটরের জন্য আমরা কোনো অনুষ্ঠান করলে বাইরে যাইতে হয়, সেজন্য আমরা কিছু কিছু ব্যবহার করি আর কি। পরে আছে বিলে ব্যবহার করতেছি। দূরদর্শিতার অভাব ছিল এবং সেখানে জনবলও নাই। সেখানে অহেতুকভাবে অপচয় করে কোটি কোটি টাকা খরচ করে এই ইউনিয়ন পরিষদে কমিউনিটি সেন্টারগুলো যে করছে। তবে দ্রুত খোঁজ নিয়ে সেন্টার দুটি ব্যবহার উপযোগী করার আশ্বাস এলজিইডির। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবহার উপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হবে। এলজিইডির তথ্য মতে কমিউনিটি সেন্টার দুটি নির্মাণে ব্যয় হয় প্রায় 1 কোটি টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঠাকুরগাঁওয়ের নেস্কোর আবাসিক ভবনগুলো। এরই মধ্যে সব দরজা জানলা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা, অথচ সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অভিযোগ উঠেছে বর্তমানে জায়গাটি পরিণত হয়েছে মাদকসেবীর আড্ডাখানায়। কর্তৃপক্ষ বলছে নতুন করে জায়গাটিতে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। 1964 সালে ঠাকুরগাঁও স্টেশন এলাকায় 37 একর জমির উপর বিদ্যুৎ উপকেন্দ্র চালু হলে কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মাণ করা হয় ডরমেটরি। 2010 সালে উপকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এরপর সেখান থেকে সবাই চলে গেলে পরিত্যক্ত হয়ে যায় ভবনগুলো। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত থাকায় ভবনের সব দরজা জানালা চুরি হয়ে গেছে। এমনকি বর্তমানে চুরি হচ্ছে ভবনের ইট। অভিযোগ উঠেছে মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে পুরো এলাকাটি। সবগুলা কোয়াটার মধ্যে দরজা নাই, জানলা নাই, পাশে পাঁচি নাই, ইটগুলা খুলে নিয়ে গেছে। এখানকার পরিবেশ খুব খারাপ। এখানকার কিছু ছেলেপেলে আসে, এখানে গাঁজা খায়, ডাইল ডুল খায়। এগুলা যদি না ভাঙে যদি ঠিকঠাক করে যে ভাড়াতে সরকার টাকা পাবে, সরকার উন্নত হবে, এলো হয়েছে, তাহলে যে পরিবেশটা ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। এটাই অনুরোধ সরকারের পক্ষ থেকে, এইভাবে না ফেলাই দিয়ে কোনো কিছু করার আগে দু একজন আনসার দিয়ে এত বড় এলাকার অবকাঠামো রক্ষা করা সম্ভব নয় বলে জানান নিরাপত্তার দায়িত্বে থাকা এই কর্মকর্তা। আমরা তো চাই এখানে নিরাপত্তা আরো বাড়ুক, আরো নিরাপত্তার দরকার। আমরা এখানে লোকজন কম, এত লোক কম দিয়ে নিরাপত্তা হয় না। আর কর্তৃপক্ষ বলছে শীঘ্রই জায়গাটিতে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পনা চলছে, দুই একবার ভিজিটও হয়ে গেছে, সামনে হয়তো হয়ে যাবে এবং হয়ে গেলে জায়গাগুলো সব আবার দৃশ্যমান সুন্দর হবে। যখন পাওয়ার স্টেশন ছিল, একটা জমজমাট অবস্থা ছিল, এরকম হয়তো সুন্দর একটা পরিবেশ আবার তৈরি হবে। নেস্কোর ডরমিটরিতে বর্তমানে 34টি আধা পাকা, পাকা ও দোতলা ভবন রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। 4 বছর পর আবারও চালু হতে যাচ্ছে গাইবান্ধার রংপুর চিনিকল। এতে খুশি স্থানীয়রা। মিলের নিজস্ব খামারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছে আখ চাষে। কর্তৃপক্ষ বলছে বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল তৃতীয় ধাপে চালুর সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্য নিয়ে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিপ্লব ইসলামের রিপোর্ট। 4 বছর ধরে বন্ধ থাকায় 35 একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র ও যানবাহন। গত বছরের ডিসেম্বরে চিনিকলটির মারাই কার্যক্রম পুনরায় শুরুর সরকারি সিদ্ধান্ত আসে। এতে খুশি স্থানীয়রা। মিলের নিজস্ব খামারের পাশাপাশি স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন আখ চাষে। দ্রুত কারখানাটি চালুর দাবি তাদের। এই মিলগুলো কলকারখানা যত পাঁচ পুঁচ নষ্ট হয়ে যাচ্ছে, অন্য অন্য মিলে নিয়ে গেছে গাড়ি ঘোড়া। এই মিলটা পুনরায় চালু হলে এই মহিমগঞ্জ আবার উন্নয়নের বন্যা বয়ে যাবে। যে লোকগুলো বসে আছে, যে লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছে, সেই লোকগুলো করে খায়। এই মিলটি পূর্ণাঙ্গ চালু না হওয়া পর্যন্ত আসলে আমরা এখনো দ্বিধাগ্রস্ত আছি, কারণ বিগত দিনেও আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করেছে, কিন্তু তাতেও বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ বলছে বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল তৃতীয় ধাপে চালুর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য নিয়ে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। মিনিমাম আপনার 3 মাসের খাবার নিয়ে তারপর কিন্তু মিলটা চালানোর সিদ্ধান্ত নিতে হবে।
এবং সরকারি নির্দেশনা আছে যে 3 মাসের বেশি না হলে চালানোর মতো সক্ষম না থাকলে তাহলে এটা অবশ্যই একটা ক্ষতিকারক দিক আছে। 1957-58 মৌসুম থেকে আকমারের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সবশেষ 2020-21 মৌসুমে আকমারাই শুরুর প্রস্তুতি নেওয়া হলেও বন্ধ হয়ে যায় কারখানাটি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েল কারখানা সহ 1,500 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ও রূপসী 3টি স্থানে অভিযান চালায় তিতাস। 4 কিলোমিটার এলাকায় প্রায় 700 বাড়িতে অবৈধভাবে নেওয়া 1,500 গ্যাস সংযোগ বিচ্ছিন্নের আদেশ দেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় একটি কয়েল কারখানাও। দিনাজপুরে অভিযান চালিয়ে ওএমএস-এর 53 বস্তা চাল ও 17 বস্তা আটা উদ্ধার করেছে খাদ্য বিভাগ। সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ জানান, শহরের পাটুয়াপাড়া এলাকায় রানা নামের এক ব্যক্তির বাসায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি বস্তার প্যাকেট করা চাল ও আটার মোড়ক পরিবর্তন করে সাধারণ বস্তার রিফিল করা হয়। হাতে নাতে জব্দ করা হয় এসব খাদ্যপণ্য। তবে অভিযুক্ত রানা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে কার্যক্রম চালানোয় জামালপুরে গুড়িয়ে দেওয়া হয়েছে 4টি ইটভাটা। কার্যক্রম বন্ধের পাশাপাশি জরিমানা করা হয়েছে 24 লাখ টাকা। অন্যদিকে একই অভিযোগে মেহেরপুরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে 3টি ভাটার। জরিমানা করা হয়েছে 2,30,000 টাকা। সোমবার সকালে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জামালপুর সদরের 4টি ইটভাটা তদারকিতে যায় পরিবেশ অধিদপ্তর। সে সময় মালিকরা পরিবেশ অধিদপ্তরের দেয়া ইট পরিচালনার অনুমতিপত্র দেখাতে না পারায় প্রতিটি ভাটাকে 6 লাখ টাকা করে জরিমানা ও কার্যক্রম বন্ধের আদেশ দেয়। পরে আগুন নিভিয়ে দিয়ে ভেঙে দেওয়া হয় ভাটাগুলো। এদিকে মেহেরপুরের গ্যাংনি হিজলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে কার্যক্রম চালানোর 3টি প্রতিষ্ঠানকে জরিমানার আদেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধ্বংস করা হয় ভাটাগুলোতে থাকা চুল্লি ও কাঁচা ইট। এখানে কিন্তু পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র থাকার কথা সেই ছাড়পত্রটি এখানে নেই এবং সেই সাথে প্রচুর পরিমাণ জ্বালানি ব্যবহার হচ্ছে, যার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর স্পষ্টভাবে 4 ধারা এবং 6 ধারা লঙ্ঘন হয়েছে। এটি আমাদের একটি রেগুলার কার্যক্রম। এই নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আমাদের সারা বাংলাদেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে। বগুড়ায় নাগালের মধ্যেই আছে সব রকম শীতকালীন সবজির দাম, তবে সেই সময়েও আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষক। এই মুহূর্তে বগুড়ার মহাস্থানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ায় ভরা মৌসুমে শীতের আসলে সবজির দাম না পাওয়ায় কৃষকদের একরকম মাথায় হাত পড়েছে। বিশেষ করে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, মূলা, গাজর, টমেটো থেকে সব ধরনের শীতকালীন যেই সবজিগুলো রয়েছে সেগুলোর দাম একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এখন যে মিষ্টি কুমড়া আমার সামনে দেখতে পাচ্ছেন এটি কেজিতে মাত্র 7 থেকে 8 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য যেই শীতকালীন সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজির দামও কিন্তু মাত্র 4 থেকে 5 টাকার মধ্যে রয়েছে। অর্থাৎ সব রকমের শীতকালীন যে সবজির দাম সেগুলো 10 থেকে 12 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিশেষত এই মৌসুমের শুরুতেই যে আলু উঠতে শুরু করেছে এই আলুগুলো শুষ্ক না থাকার কারণে কিন্তু হিমাগারে রাখা যাচ্ছে না এবং এর কারণে কৃষকদের প্রতিদিন বাজারে এনে এই আলুগুলো বিক্রি করতে হচ্ছে। সেই আলুগুলো মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। কৃষকরা মূলত অভিযোগ করছে কৃষি বিপণন বিভাগের যে আসলে সমন্বয়ের অভাব, এর কারণেই কিন্তু যে সবজিগুলো তারা চাষ করেছেন সেগুলোর দাম কিন্তু আসলে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এতে করে তাদের যে উৎপাদন খরচ, সার কীটনাশকের যেই খরচটি তাদের হয়েছে সেই খরচেও তাদের একেবারে মানে খরচটুকু উঠিয়ে আনতে পারছে না। বিশেষ করে এমনও দাবি করছেন কৃষকরা বাঁধাকপি বা ফুলকপির ক্ষেত্রে তাদের যে মাঠ থেকে যেই
এই সবজিগুলো নিয়ে আসে তার আর গাড়ি ভাড়ার খরচ উঠছে না বলে অভিযোগ তাদের। এই যে মহাস্থানের সবজির হাট, এখান থেকে প্রতিদিন শীতের মৌসুমে 60 থেকে 70টি ট্রাকে করে দেশের সবগুলো অঞ্চলে রাজধানী ঢাকা সহ ও সবজি সরবরাহ হয়ে থাকে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শীতকালীন সবজির খবর জানাচ্ছিলেন সহকর্মী আওয়াল। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রংপুরের ফুল চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুল উৎপাদন ভালো হয়েছে বলছেন বাগান মালিকরা। সবকিছু ঠিক থাকলে এ মৌসুমে প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রির কথা জানিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির এই 3 দিবসকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে কয়েক গুণ। রংপুরের বিভিন্ন ফুলের বাগানে দোল খাচ্ছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ। এখন চলছে শেষ সময়ের পরিচর্যার কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জারবেরা, রজনীগন্ধা সহ নানা জাতের দেশি বিদেশি ফুল। থাই আছে, গেঁদা আছে, তা বাজারে গোলাপ, লাল গোলাপ বিক্রি হয় 20 টাকা থেকে 25 টাকা। 21শে ফেব্রুয়ারি আর ভালোবাসা দিবস, এই দুইটাই আর কি গোলাপের চাহিদা বেশি। যশোর, তারপর আপনার কালীগঞ্জ, ওইখান থেকে আপনার মূলত ফুলটা আসে। এদিকে ফুল চাষ জনপ্রিয় করতে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের যে উপজেলা কৃষি কর্মকর্তা তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ রেখেছে এবং ফুল চাষে একটা সম্ভাবনার দিক দেখছি এবং এটি দিনকে দিন তারা এটি আরও বৃদ্ধি করবে। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলে ছোট বড় মিলিয়ে 210টি বাণিজ্যিক ফুল বাগান রয়েছে। 3টি দিবসকে সামনে রেখে ফুল পরিচর্যায় যেন দম ফেলার ফুরসত নেই ফুল চাষিদের। এদিকে সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।